শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান যারা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। শুরু করছি প্রজন্ম কথা অনুষ্ঠানে আজকের পর্ব শিশু সংবেদনশীল পরিবার গড়তে করণীয়। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, সংবেদনশীল আচরণ অর্থাৎ অনুভূতিপ্রবণ শিশুদের প্রতিক্রিয়া নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছি। কেউ কেউ জন্মগতভাবে থাকে, আবার অনেকেই চারপাশের পরিবেশ, উদ্বেগ বা ভয়, নিরাপত্তা সমস্যা এবং মানসিক চাপের কারণে সংবেদনশীল হয়ে ওঠে। প্রত্যেক মা বাবার তাদের সন্তানের প্রতি সংবেদনশীল আচরণের প্রয়োজন আছে। যেমন কৈশোরে শারীরিক পরিবর্তনের সময় ছেলে ও মেয়ে শিশুর বিভিন্ন সুযোগ প্রাপ্তিতে বৈষম্য না করা, কোনো অবস্থাতেই আঘাত না করা, বাল্যবিয়ে না দেয়া, গোপনীয়তার বিষয়গুলো সম্মান করা, প্রতিবন্ধী শিশুর বিশেষ যত্ন নেওয়া, এসব বিষয় নিয়ে মত বিনিময় করতে আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন উম্মে সুরাইয়া আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা, রামু, কক্সবাজার। উম্মে সুরাইয়া আমিন, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, প্রত্যেক শিশুর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। যদি পরিবারে ছেলে ও মেয়ে উভয়েই থাকে, তখন কতজন মা বাবা তাদের মধ্যে ঘরের কাজের দায়িত্ব ভাগাভাগি করে দেন? অনেক সময় খাদ্য, শিক্ষা ও চিকিৎসার সুযোগ প্রাপ্তিতে মেয়েদের প্রতি বৈষম্যমূলক আচরণ কেন করা হয় তা নিয়ে এখন শুনব অভিজ্ঞতা, গল্প ও মতামত। প্রিয় শ্রোতা বন্ধু, আজকে অভিজ্ঞতা, গল্প ও মতামত বিনিময় করবেন উখিয়া কমিউনিটি থেকে উপস্থিত মা বাবা, কিশোর কিশোরী শ্রোতাবৃন্দ। শুরুতেই আমরা শুনব বেতার শ্রোতা ক্লাবের একজন কিশোরী বন্ধু মালিহা মেহনাজ ঐশীর অভিজ্ঞতার গল্প। ঐশী, শুরু করো তোমার গল্প। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। শিশু সংবেদনশীল পরিবার গড়তে করণীয় এই বিষয়ে আমি আমার অভিজ্ঞতার গল্প বলছি। মেয়েরা কৈশোর বয়সে পড়লেই পরিবার এবং সমাজের বিভিন্ন মানুষেরা তাদের চলাফেরায় বাধা নিষেধ শুরু করে। মা বাবা অনেক সময় একা ছাড়তে চান না, আবার নিজেরাও অনেক সময় অনেক জায়গায় যেতে পারেন না। এতে করে মেয়েরা বিভিন্ন কাজের সুযোগ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, তারা পড়ালেখার জন্য উচ্চশিক্ষা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। তাছাড়া তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা হারায়। একজন কিশোরী হিসেবে আমার প্রত্যাশা হলো কিশোরী মেয়েদের বিকশিত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া দরকার। তারা কোথাও যেতে চাইলে মা বাবার উচিত তাদের বাধা না দেওয়া। মা বাবা ওই কিশোরীকে সচেতন করতে পারেন, কিন্তু বাধা দিলে ওই মেয়েটি যে তার সুযোগ থেকে বঞ্চিত হবে তা প্রত্যেক মা বাবার মনে রাখা জরুরি। আমাদের সামাজিক কুসংস্কার থেকে মা বাবাকে বের করে আনা জরুরি। মা বাবা তার কন্যা সন্তানকে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিবেন। তাকে বিকশিত হওয়ার সুযোগ করে দিলে অবশ্যই সে সকল বাধা অতিক্রম করে সাফল্যের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু মালিহা মেহনাজ ঐশী। শ্রোতা বন্ধু, এবারে আমরা শুনব বেতার শ্রোতা ক্লাবের একজন কিশোর বন্ধু আবির হাসনাত বর্ণর অভিজ্ঞতা নিয়ে তার গল্প। বর্ণ, এবার আমরা তোমার অভিজ্ঞতার গল্প শুনব। পরিবারে ছেলে হওয়ার পুরো সুবিধায় আমি বড় হয়েছি। কখনো কোনো কাজে মাকে বা বোনকে সহযোগিতা করতে হয়নি।
এতে করে লেখাপড়া শিখলেও নিজের জীবন চালানোর মতো কিছুই শিখিনি। স্কুল থেকে ফিরে খেয়ে দিয়ে বাইরে খেলতে যেতাম, আর অন্যদিকে আমার বোন স্কুল থেকে ফিরে বিশ্রাম নিয়ে বাসার কাজে মাকে সাহায্য করছে। সে এত কম বয়সে রান্না করা শিখে গেছে। মাঝে মাঝে সে আমাকে রান্না করে খাওয়ায়। অনেক সময় আমার ভয় হয়, যদি বাইরে কোথাও পড়তে যেতে হয় তখন কিভাবে রান্না করে খাবো? আমি তো পরিবারের খাবার ছাড়া বাইরের অন্য কোনো খাবার খেতে পারি না। স্কুলে পাঠ্য বইয়ে একটি বিষয় থাকলেও তা থেকে কীভাবে শেখা হয়? এখন মনে হয় মা বাবা যদি প্রশিক্ষণটা ছোট থেকে দিতেন তবে পরিবারে সাহায্য করতাম, আর যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারতাম। প্রিয় শ্রোতা, কী ভাবছেন? এই যে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা বা ব্যস্ত থাকতে দেয়া, বাড়ির কাজে সহযোগিতা না করা, এটা বাড়াবাড়ি এবং ভারসাম্যহীনতা। এই একমুখিতার পরিণতি অত্যন্ত ভয়াবহ। ক্লাসে প্রথম হওয়া জরুরি, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবনে প্রথম হওয়া। সেজন্য তাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে দক্ষ করে তুলতে হবে। সংসারের নানা দায়িত্বের ভার নিতে হবে, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে কর্মোদ্যমী হয়ে উঠতে হবে। তাহলে যথার্থ অর্থে সফল হয়ে উঠবে। ধন্যবাদ বন্ধু আবির হাসনাত বর্ণ। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছি অনুভূতিপ্রবণ আচরণ নিয়ে। অনেক সময় অভিভাবকগণ শিশুদের সাথে কিভাবে কী ধরনের আচরণ করবেন তা নিয়ে হতাশ হয়ে যান, বিশেষ করে যে পরিবারে প্রতিবন্ধী বা অটিজমে আক্রান্ত শিশু থাকে। তাদের যত্নে মা বাবা যদি দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো খুঁজে বের করার পাশাপাশি শিশুটির মাঝে কী প্রতিভা ও সামর্থ্য আছে তাও যদি খুঁজে বের করতে পারেন, তবে বদলে যেতে পারে অসংখ্য শিশুর জীবন। সেই প্রতিভার বিকাশে মা বাবাকে ধৈর্য ও সংবেদনশীলতা নিয়ে শিশুর যত্ন নিতে হবে। এখন শুনব এমনই এক পরিবারের একজন মায়ের গল্প। চলুন তাহলে এই মায়ের অভিজ্ঞতার গল্প শুনি। অটিজমে আক্রান্ত শিশু হোক, শারীরিক, মানসিক বা বুদ্ধিগত প্রতিবন্ধী হোক, তাদের প্রতি সমাজের সকল মানুষ যেভাবে আচরণ করে তা দেখে আমার সন্তানের জন্য কষ্টে মন ভেঙে যেত। কিন্তু তাদেরও সুন্দর জীবন পাওয়ার অধিকার রয়েছে। তাই মন থেকে সকল কষ্ট মুছে ফেলে তাকে তার সামর্থ্য ও সুবিধা অনুযায়ী সময় দিয়ে বড় করার চেষ্টা করছি। একজন অটিজম শিশুর মা হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। যেমন তার জন্য আলাদা খাবার তৈরি করা, তার জন্য বিশেষ যত্ন নেওয়া, তার প্রতি বিশেষ খেয়াল রাখা, এসব বিষয়ে আমার খেয়াল রাখতে হয়। একজন অটিজম শিশুর অনেক সমস্যা থাকে, যেমন সে হাঁটা চলা করতে পারে না, কথা বলতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না। এসব বিষয়ে আমার খেয়াল রাখতে হয়। তাছাড়া অনেক সময় সে না বুঝে গাছে উঠতে চায়, পানিতে নামতে চায় এবং আরও অনেক কাজ করে, যেগুলো উভয়ের জন্য ক্ষতি, কিন্তু সে না বুঝেই করে। এর সমাধান রয়েছে। আমি মা হিসেবে তাকে এসব বিষয়ে বোঝানোর চেষ্টা করি। যে কাজটি সে করতে পারে না, সে কাজটি করতে আমি তাকে সাহায্য করি। যেমন বাথরুমে যাওয়া, গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাকে ঘুরতে নিয়ে যাওয়া। এছাড়া সে যাতে মানসিকভাবে সুস্থ থাকে সেদিকেও খেয়াল রাখা। মানুষ হিসেবে প্রতিবন্ধীদেরও যে অধিকার আছে, সমাজের সবাইকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আমরা অভিজ্ঞতা শুনে বুঝতে পারলাম যে শিশুর প্রতি সংবেদনশীল আচরণ করতে অনেক ধৈর্য নিয়ে প্রত্যেকের অনুভূতি বুঝে তবেই মা বাবার যত্ন নিতে হবে। যেমন কোনো শিশু যদি তার কাপড় চোপড়, খেলনা, ব্যবহারের জিনিস ছড়িয়ে ঘর অগোছালো করে রাখে, তবে কি তার প্রতি বিরক্ত হবেন, নাকি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের জ্ঞান দান করে তাকে অভ্যস্ত হতে শেখাবেন? মা বাবা হিসেবে কোন ধরনের আচরণ করা প্রয়োজন সে সম্পর্কে এখন শুনব উপস্থিত শ্রোতার প্রশ্ন ও মতামত। সেই সাথে থাকছে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির পরামর্শ। এ পর্যায়ে আমি একজন কিশোরীর কাছে জানতে চাচ্ছি, তোমার গোপন কোনো বিষয় যদি মা বাবা জেনে যায় তবে তাদের থেকে
কোন ধরনের আচরণ প্রত্যাশা করো? ধন্যবাদ। আমার গোপন কোনো বিষয় যদি বাবা মা জেনে যায় তবে প্রথমে হয়তো তারা আমার সাথে রাগান্বিতভাবে আচরণ করবে। হয়তো আমি যদি সেই বিষয়টি ভালো মতো বুঝিয়ে বলি তবে আমার সাথে তারা নম্র ও সহানুভূতিশীল আচরণ করবে। আমি তাদের কাছ থেকে নম্র ও সহানুভূতিশীল আচরণ প্রত্যাশা করি। ধন্যবাদ কিশোরী বন্ধু। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে আমি একজন ধর্মীয় নেতার কাছে যাচ্ছি। তার কাছ থেকে জানতে চাচ্ছি যে প্রতিবন্ধী শিশুর প্রতি যে ধরনের আচরণ পরিবার বা সমাজের বিভিন্ন মানুষ করে থাকে তা প্রতিরোধে আপনারা কি কি উদ্যোগ নিয়ে থাকেন, আমাদের জানাচ্ছেন একজন ধর্মীয় নেতা। ধন্যবাদ সবাইকে। মানুষ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। উত্তম আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবে সৃষ্টিগত কিছু ত্রুটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, অথবা কেউ জন্মের পর কোনো দুর্ঘটনা তার অঙ্গহানি বা শারীরিক কোনো সমস্যা পতিত হন, যাকে আমরা প্রতিবন্ধী বলে অবহিত করি। প্রতিবন্ধী যেমনই হোক, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দা। ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী তাঁদের সঙ্গে সদাচরণ করা, সাহায্য সহযোগিতা এবং তাঁদের অগ্রাধিকার দেওয়া অবশ্যই কর্তব্য। বিপদাপদে প্রতিবন্ধীর পাশে দাঁড়ানো মানবতার দাবি এবং ঈমানি দায়িত্ব। ইসলামের দৃষ্টিতে প্রতিবন্ধী অসহায়দের সঙ্গে অসদাচরণ বা তাঁদের সঙ্গে উপহাস, ব্যঙ্গ, বিদ্রুপ বা ঠাট্টা মশকরা করা হারাম। এতে আল্লাহর সৃষ্টির অপমান করা হয়। মানুষ হিসাবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাঁদের ন্যায্য প্রাপ্য। তাই প্রতিবন্ধীদের প্রতি মানুষ যেন সজাগ থাকে, প্রতিবন্ধীদের প্রতি মানুষ যেন যত্ন নেয়, সেই বিষয়ে আমরা ইসলামের দৃষ্টিতে মানুষকে বুঝাই। মসজিদে খুতবায়, জুমার নামাজে আমরা বলে থাকি, ইসলামও প্রতিবন্ধীদের প্রতি দয়া এবং সহানুভূতিশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের প্রতি অত্যন্ত বিনয়ী ছিলেন। সেজন্য আমরা আসি প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হই। আমাদের সমাজে দেখা যায় প্রতিবন্ধীদের প্রতি মানুষ অনেক বিদ্রুপ, ঠাট্টা মশকরা করে। ইসলামের দৃষ্টিতে এগুলো সম্পূর্ণ হারাম। একজন ধর্মীয় নেতা হিসাবে আমি বলতে চাই, আসুন আমরা প্রতিবন্ধীদের প্রতি সহনশীল হই, প্রতিবন্ধীদের জন্য আমরা দয়ালু হই, তাদের প্রতি যত্ন নিই। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা বন্ধু, এ পর্যায়ে আমাদের একজন উপস্থিত শ্রোতা, তিনি আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে এই বিষয়ে তার জানার বিষয় নিয়ে প্রশ্ন করছেন। আমার দুটি সন্তান আছে, তার মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। তাকে কিভাবে লালন পালন করলে সেই স্বাভাবিক মানুষের মতো হয়ে উঠবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে একটা শিশুর পরিপূর্ণ বিকাশের দায়িত্ব কিন্তু তার মা বাবার উপরই, সেটা প্রতিবন্ধী হোক, সেটা আমাদের সুস্থ সবল বাচ্চাই হোক। এটা সম্পূর্ণ কিন্তু পরিপূর্ণ বিকাশের জন্য মা বাবাকে এগিয়ে আসতে হবে সর্বপ্রথমে। এখন একজন অভিভাবক যে প্রশ্নটা করেছেন, উনি কিভাবে প্রতিবন্ধী শিশুকে লালন পালন করবেন, আমি শুরুতেই বলবো আসলে এটা প্রতিবন্ধী শিশুকে বুঝতে দেওয়া যাবে না যে সে জন্মগতভাবে প্রতিবন্ধী শিশু হিসেবে জন্মগ্রহণ করেছে। তাকে বুঝাতে হবে যে সে অন্য 10-12টা বাচ্চাদের মতো, তারও সমস্ত অধিকার আছে, তার নিরাপদ আবাসস্থল হিসেবে ফ্যামিলিতে মা বাবারা আছে এবং সহযোগিতার সহমর্মিতার হাত বলেন, এটা ফ্যামিলির শুধু মা বাবার না, মা বাবার পাশাপাশি তার যদি অন্য বড় বলেন ছোট ভাই বোন থাকে, সবারই সহমর্মিতার হাতটা বাড়িয়ে দিতে হবে। প্রতিবন্ধী শিশুকে কখনোই অবহেলা করবেন না, তাকে সময় দিবেন, তার সাথে খেলাধুলা করবেন এবং তার মধ্যে এই ভরসাটা দিবেন যে তার সমস্ত বিপদ আপদে মা বাবা আছে এবং মা বাবার পাশাপাশি তার ছোট ভাই বোন, বড় ভাই বোন যারাই আছে, সর্বোপরি পরিবারের সকল সদস্যরাই তার পাশে আছে। ধন্যবাদ। জি, আমরা বিশেষজ্ঞ অতিথির মতামত জানলাম। এ পর্যায়ে উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্য থেকে একজন অভিভাবক, একজন মা জানাচ্ছেন তার প্রশ্নটি। ধন্যবাদ। অনেক সন্তানেরা জন্মগতভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা শিকার হয়, কিন্তু কেউ কেউ অতিমাত্রায় চাপ সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্যতা হারায়। কোন কোন পদক্ষেপ অবলম্বন করলে তাদের সমস্যা সমাধান করতে পারে? ধন্যবাদ। আসলে শিশুরা হচ্ছে কাদামাটির মতো, শিশুকে আমরা যে ছাঁচে গড়ে তুলবো সে ছাঁচেই কিন্তু গড়ে উঠবে। অনেকে কিন্তু মানসিক ভারসাম্য হারায় ফেলে। সেসব মানসিক ভারসাম্যহীন যেসব শিশুরা আছে তাদের প্রতি, তাদের অভিভাবকদের প্রতি আমার পরামর্শ হবে, তাদেরকে আসলে কোনোভাবেই অবহেলা করা যাবে না, তাদেরকে বেশি বেশি ভালোবাসা দিতে হবে
এবং তাদের যে একটা প্রতিবন্ধকতা আছে এটা তাদেরকে বুঝতে দেয়া যাবে না। তাদেরকে বেশি বেশি সময় দিতে হবে এবং দিনে যদি 3 বেলা খাবারও যদি না পারেন অন্তত পক্ষে 1 বেলা খাবার তাদের সাথে একসাথে বসে খান, তাদের সাথে খেলাধুলা করেন এবং তাদের ভাই বোনরা থাকলে একসাথে খেলাধুলা করান। এবং তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা টোল ফ্রি নাম্বার আছে 1098, সেই নাম্বারে ফোন দিতে পারেন। এবং এখন তো প্রতিবন্ধীদের জন্য অনেকগুলো স্কুল চালু হয়েছে, সেসব স্কুলেও ভর্তি করাতে পারেন। এবং কক্সবাজারেও দেখবেন যে একটা অরুণোদয় স্কুল আছে, সেখানেও ভর্তি করাতে পারেন। এবং চট্টগ্রামেও কিন্তু মানসিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য স্কুল আছে, যদি আপনাদের সামর্থ্য হয় সেসব স্কুলেও ভর্তি করাতে পারেন। এবং এখন অনেক এনজিও কিন্তু কাজ করছে এসব মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীদের নিয়ে, আপনারা একটু খবর নিয়ে ওসব স্কুলেও ভর্তি করাতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমরা শুনব আজকের উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্য থেকে একজন কিশোরীর প্রশ্ন। ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুরা কোন ধরনের আচরণ স্বাভাবিক মানুষের থেকে প্রত্যাশা করেন? প্রতিবন্ধী শিশু সৃষ্টিকর্তা প্রদত্ত এক অনন্য উপহার। আমাদের সমাজে যারা আমরা আছি, যারা বসবাস করি, তাদের কখনোই উচিত না ওই ফ্যামিলিকে এবং ওই শিশুকে অবহেলা করা। অবশ্যই আমাদের সবারই সহযোগিতা, সহমর্মিতার হাতটা বাড়িয়ে দিতে হবে। আমি শুধু কবি সুকান্তের ভাষায় একটাই বলবো, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ হোক দৃঢ় অঙ্গীকার। তো আসলে আমাদেরকে সবাইকেই প্রতিবন্ধী শিশু বলে তাকে অবহেলা করা উচিত হবে না। শিশু তো শিশুই, এবং শিশুদের জন্য আমাদের সবাইকে মিলে একটা নিরাপদ আবাসস্থল তৈরি করতে হবে, কারণ এই শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এবং এই প্রতিবন্ধী শিশুরাই কিন্তু আমাদের জাতির সুবর্ণ নাগরিক। সমাজে আমরা সবাই সকল মানুষ কিন্তু বসবাস করি, কিন্তু মানুষরা কিন্তু প্রতিবন্ধীদেরকে কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে। তাদের মা বাবাকে, শুধু প্রতিবন্ধী শিশুকেই না, তাদের মা বাবাকে কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে, হেয় করে। এটা কিন্তু তার কোনো দোষ না, তাকে সৃষ্টিকর্তা কিন্তু তাকে এভাবেই পাঠিয়েছেন। সেক্ষেত্রে আমাদেরকে এসব ঠাট্টা বিদ্রুপমূলক আচরণ পরিহার করতে হবে, তাদেরকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে হবে, সহমর্মিতার হাতটা বাড়িয়ে দিতে হবে, সর্বোপরি সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে তাদের জন্য আমাদের নিরাপদ আবাসস্থল তৈরি করতে হবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, এ পর্যায়ে আমরা শুনব আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির মতামত। প্রিয় শ্রোতা, অনেক অভিভাবকগণ অন্যের সন্তানের সাফল্য দেখে নিজের সন্তানকেও তাদের মতো করে বড় করতে চান। এই আচরণ শিশুর প্রতি কতটুকু সংবেদনশীল তা সকল মা বাবার ভেবে দেখার সময় হয়েছে। অনেক পরিবারে মেয়েদের প্রতি বৈষম্যের ধারাবাহিকতায় শিশুরা বাল্যবিবাহ, অকাল গর্ভধারণ, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, পারিবারিক সহিংসতা এবং যৌন নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে তাদের জীবনে কী ধরনের ক্ষতি হতে পারে তা চিহ্নিত করে এখন শুনব উপস্থিত 3 জন শ্রোতার কাছে তাদের সমস্যার কথা। শ্রোতা বন্ধু, এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের কাছে। তাদের মধ্যে থেকে কয়েকজন এবারে জানাবেন এই বিষয়ের উপর তারা কি সমস্যা অনুভব করছেন এবং তার সমাধানই বা কি। প্রথমেই একজন বাবা জানাচ্ছেন তার সমস্যার কথা। ধন্যবাদ। আমার সমস্যা হলো, আমার একটা মেয়ে আছে, সে 9ম শ্রেণীতে পড়ে। দিন দিন যেভাবে যৌন নির্যাতন আর ইফটিজিং হার বেড়েছে, আমার তাকে নিয়ে প্রায় ভয় করে। এখন আমার কি করা উচিত? এবারে একজন মা বলবেন তিনি কি সমস্যা অনুভব করছেন। আমি একজন মা হিসাবে সকল সন্তানের প্রতি সমান সুযোগ দেওয়া দরকার, কিন্তু মেয়েরা প্রায় বৈষম্য শিকার হয়ে এই বৈষম্য বিনোচন আমার কি দায়িত্ব পালন করা উচিত? একজন কিশোরী জানাচ্ছে তার কি সমস্যা রয়েছে। ধন্যবাদ। আমার সমস্যাটা হলো, আমি একজন কিশোরী। আমি যদি কখনো সহিংসতার শিকার হই তবে আমার কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? এতক্ষণ আমরা একজন বাবা, একজন মা এবং একজন কিশোরীর সমস্যার কথা শুনলাম। এখন আমি এসব সমস্যা সমাধানে তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত সে সম্পর্কে বলব। এখন যে কিশোরী বয়সে সবাই ইফটিজিং, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, সেজন্যই কিন্তু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনেক উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলে দেখবেন যে আমরা অনেক ধরনের সচেতনতামূলক সভা করে থাকি এবং প্রতিটা ইউনিয়ন পর্যায়ে দেখবেন যে একটা কিশোরী ক্লাব আছে। ওইসব ক্লাবে 10 জন কিশোর, 20 জন কিশোরী নিয়ে একটা ক্লাব গঠন করা হয়েছে এবং এসব ক্লাবের সদস্যরাই কিন্তু যৌন নিপীড়ন এবং ইফটিজিং এর শিকার এবং যারা বাল্যবিবাহের শিকার হচ্ছে, এসব বন্ধ করার জন্য ওইসব ক্লাবগুলাই কিন্তু একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছে। এখন আপনার অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে, যারা আপনার মেয়েকে ইফটিজিং করছে
তাদেরকে আগে আপনাকে বুঝাইতে হবে। বুঝানোর পরও যদি তাদের পরিবর্তন না হয়, একটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটা টোল ফ্রি নাম্বার আছে 109, ওই নাম্বারে ফোন দিতে পারেন এবং আপনি আমার নাম্বারটাও নিতে পারেন, আমার নাম্বারেও ফোন দিতে পারেন এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, ওনার নাম্বারেও ফোন দিতে পারেন। যদি আপনি মনে করেন যে এসব কারো নাম্বারে আমি ফোন দিব না, আপনি সহজ ভাষায় আপনি একটা নাম্বারে ফোন দিবেন 109। এই নাম্বারে ফোন দিলে আপনি সহজে একটা সমাধান পেয়ে যাবেন। আমি মনে করি একটা ফ্যামিলির প্রধান খুঁটি যদি বাবা হয়, তাহলে মাও কিন্তু একটা মেইন খুঁটি। মা বাবাই পারে কিন্তু ছেলে মেয়েদের প্রতি এই বৈষম্যমূলক আচরণটা কমাতে। এটা আপনার ফ্যামিলি থেকেই, আপনার পরিবার থেকেই শুরু করতে হবে। আপনার পরিবারে যদি আপনি আপনার ছেলে মেয়েকে সমানভাবে সুযোগ দেন, তাহলে আপনার দেখা দেখি আপনার পাশে আরেকটা পরিবার পরিবর্তন হবে এবং ওই পরিবারকে দেখে আরেকটা পরিবার পরিবর্তন হবে। এভাবে একটা সমাজ পরিবর্তন হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের দেশটাই পরিবর্তন হয়ে যাবে। আমরা তো মিনা রাজু কার্টুন সবাই দেখেছি, তাই না? মিনা রাজু কার্টুনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওখানে শিখিয়ে দেয়া হয়েছে মিনার কি কি খাবার খাবে, রাজু কি কি খাবার খাবে। ওখানে কিন্তু সমানভাবেই কিন্তু দেখিয়ে দেয়া হয়েছে যে রাজু যে যে খাবার খাবে, মিনাও কিন্তু শেষে খাবার খাবে। বরঞ্চ একটা কন্যা সন্তানই কিন্তু আগামী দিনের মা, তাকে কিন্তু অবশ্যই আরও বেশি যত্ন নিতে হবে। তো সেক্ষেত্রে মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনিই পারবেন আপনার ফ্যামিলির, আপনার পরিবারের যে বৈষম্যটা হয় সেটা কিন্তু আপনারাই পারবেন এই বৈষম্যটা দূর করতে আপনার সন্তানদের মাধ্যমেই। তুমি যদি কখনো সহিংসতার শিকার হও, প্রথমেই সেটা তোমাকে এসে বলতে হবে কাকে? তোমার পরিবারে এসে বলতে হবে, মা অথবা বাবাকে। তুমি অবশ্যই এটা খেয়াল রাখবা যে আমার মা বাবা ছাড়া আমার আপনজন আর কেউ হতে পারে না। সর্বপ্রথমে কিন্তু মা বাবাকেই জানাতে হবে। তারপর তুমি যদি মা বাবাকে জানানোর মতো ওই পরিস্থিতিতে যদি তুমি না থাকো, তোমার যদি হাতে যদি কোনো ডিভাইস থাকে, তুমি 109 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা টোল ফ্রি নাম্বার 109-এও ফোন দিতে পারো অথবা 999 একটা নাম্বার আছে, ওই নাম্বারেও ফোন দিতে পারো। ধন্যবাদ। কৈশোর বয়সে ছেলেমেয়েরা একে অন্যের প্রতি কৌতূহল এবং যৌন সম্পর্কের বিষয়ে আকর্ষণ সৃষ্টি হয়। তারা স্বাধীনতা চায় ও গোপনীয়তার প্রয়োজন অনুভব করে। বন্ধুদের মতামত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মধ্যে যারা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক সময় নিন্দা, লজ্জা ও সমালোচনার ভয়ে আবেগকে প্রকাশ না করে মা বাবার কাছে তা দমিয়ে রাখে। তাদের সাথে রেগে কথা বলা ঠিক নয়। সংবেদনশীল শিশুর ইন্দ্রিয় অনেক ক্ষেত্রে অতি শক্তিশালী হয়। তারা যে কোনো গন্ধ বা শব্দ অন্য কারো আগেই বুঝতে পারে। এতে ভয় পেতে পারে, নতুন কোনো পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, শিশু সংবেদনশীল পরিবার গড়তে করণীয়। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি বুধবার সকাল 11টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।